শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চারজন দারুণ মালক্ষী আসছেন আমার সঙ্গে খেলতে। আমি খুবই উদ্গ্রীব তাদের সঙ্গে আলাপ করতে। তাহলে একদম দেরি না করে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। একটু আলাপ করি সবার সঙ্গে। মৌমিতা, বলো। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি মৌমিতা সমাদ্দার। আমি সোদপুর পানিহাটি উত্তর 24 পরগনা থেকে এসেছি। কি করো মৌমিতা? আমি একটি প্রাইভেট সেক্টরেই ডেটা এন্ট্রির কাজ করি। ও বাহ, নাইস। শুভশ্রী। নমস্কার দিদি, আমি শুভশ্রী দাস, নর্থ 24 পরগনা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আচ্ছা, তুমি কি করো শুভশ্রী? অনেকগুলো কাজের সাথেই আমি যুক্ত প্রফেশনালভাবে। সেলাই করি, তারপরে সন্ধ্যাবেলা একটা কালেকশনের কাজ করি। কি কালেকশন? যেমন সমবায় সমিতির কালেকশন হয়, হ্যাঁ, তো হ্যাঁ। ওখান থেকে আমি কালেকশনটা পার দোকান থেকে গিয়ে করতে হয়, তো ওটা আমি করে নিয়ে এসে যে সমবায়ের হেড তাকে দিই। ওকে। আর হচ্ছে যখন ডেঙ্গুর সার্ভেটা চলে, মিউনিসিপ্যালিটির আন্ডার থেকে আমি ডেঙ্গুর সার্ভে করি। ওকে। ডলি রানী। নমস্কার সুদীপ্তা দি, আমি রলি রানী চক্রবর্তী, বিরাটি কলকাতা থেকে এসেছি। বিরাটি। কি করো ডলি? আমি ছোট বাচ্চাদের হাতে খড়ি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াই, ও আর একটা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছি। ওকে। শম্পা। নমস্কার দিদি, আমি শম্পা রায়, আমি হুগলি জেলার হিনমটর থেকে এসেছি। তুমি কি করো? উচ্চ মাধ্যমিক দিয়েছি, একটা চাকরির আশায় আছি। কি ধরনের জব চাও? যেহেতু ক্যাফে ম্যাফেতে করেছি, ওই দিকে একটা আইডিয়া আছে, কম্পিউটারও শিখেছি, ওই দিকেরও একটা আইডিয়া আছে। ওর মধ্যেই দেখছি, তার মধ্যে আমি অনলাইন ডেলিভারিতে আমি ওয়্যার হাউসে কাজ করতে চাই। ওকে। চারজনকে নিয়ে খেলি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। মৌমিতা, তুমি ডেটা এন্ট্রির কাজ করো বললে, কোনো কোম্পানিতে করো, তাই তো? কোনো কতদিন হলো করছো? এই লাস্ট 2 বছর ধরে আমি করছি। আমি আমার 2 বছর? হ্যাঁ, আমি আমার স্বামীর কাজটাই আমি করছি এই লাস্ট 2 বছর ধরে। স্বামী করছেন না? না, স্বামী কার কাজ? করছেন না। উনি একটি বিরল রোগ, মোটর নিউরন ডিজিজ নামক একটি রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন। মোটর নিউরো। হ্যাঁ, যেটি বৈজ্ঞানিক স্টিফেন হকিন্সের এই রোগটি হয়েছিল। প্রথম কি মানে অসুবিধা কি লক্ষ্য প্রথম করলে? অসুবিধা হয়েছিল, বাপায় একটা কড়া হয়েছিল। এবার কড়াটার জন্য সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। এই খোঁড়ানোটা হাঁটাটা একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছিল। তার ফলে আমরা হচ্ছে গিয়ে এনআরএসে গেলাম। এনআরএসে পিঠের একটা এমআরআই করা হলো, মেরুদণ্ডের এমআরআই করা হলো। সেখানে বলা হলো সার্ভাইকাল স্পন্ডালাইটিস বলে এক ধরনের স্পন্ডালাইটিস হয়েছে। তো দেখলাম এখানে কোনো কাজ দিচ্ছে না। তাহলে আমরা কি করলাম, যে অফিসে কাজ করতে, যেহেতু উনি কাজ করতে পারতো না, ওনার একটু কুলি টাইপের কাজ ছিল, ঠিক আছে, ভারী ভারী জিনিস বয়ে আনা, এরকম টাইপের কাজগুলো ছিল। তো যেহেতু উনি কাজ সেগুলো করতে পারতে অসুবিধা হতো, তাই জন্য ওই অফিস থেকেই সাহায্য করলো, যে বললো যে তোমরা দেখো এর চিকিৎসাটা কী হয়। তা আমরা চলে গেলাম ওখান থেকে ব্যাঙ্গালোর। তো গেলাম, ওরা ওখানে দেখালো, দেখলো, সমস্ত ট্রিটমেন্ট করলো। করার পরে বললো যে এটা অতটা প্রবলেম হবে না, আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। এটা বললো ওখানে? হ্যাঁ, 6 মাসের ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে আমরা চলে এলাম, কিন্তু আসার পরে দেখছি ক্রমশ জিনিসটা বেড়েই যাচ্ছে। তখন আমরা ধরা পড়েনি যে এইটাই হয়েছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, বাড়তে 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 এবার বাপাটা একদমই আপনার পড়ে গেল। তো ওখান থেকে আমরা চলে গেলাম, যেটা নিউরোসায়েন্সের হসপিটাল রয়েছে বাঙুর, ওখানে গেলাম। ওখানে ওরা দেখেই হচ্ছে গিয়ে আপনার ভর্তি করে নিল। প্রায় 2 থেকে আড়াই সপ্তাহ মতো ভর্তি ছিল। বিভিন্ন রকম টেস্ট হয়েছে, এনসিবি, এনসিএস, ইএমজি, বিভিন্ন রকম। মানে সে টেস্ট দেখলে আমার কষ্ট হতো। সুই ফুটিয়ে, জিভে সুই ফুটিয়ে, মাথায় সুই ফুটিয়ে বিভিন্ন রকমভাবে টেস্টগুলো হতো। করার পরে আমাকে ডাকলো, ডেকে বলা হলো যে আপনার স্বামীর ALS জাতীয় মোটর নিউরন ডিজিজ বা MND নামে এই রোগটা হয়েছে। এই রোগের এখনো অবধি সারা ভারতবর্ষে কি সারা পৃথিবীতেও এর চিকিৎসা এখনো অবধি বেরোয়নি, এবং এটা ভবিষ্যতে বেরোবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তো সেটা শুনে স্বাভাবিক, মানে আমার মাথায় তো একটা বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। তাও ঠিক আছে, চলো আমি শুনলাম। শোনার পরে আমরা ওখানে কিছুদিন বাড়িতে আসলাম, দেখলাম না এটা বেড়েই যাচ্ছে, মানে আস্তে আস্তে এই রোগটা হচ্ছে মানে বাড়ার রোগ, প্রোগ্রেসিভ রোগ।
হাজব্যান্ডের আয়ু রোগের কালীন বলে দিয়েছে 2 থেকে 5 বছর। স্টিফেন হকিং এর অনেক রকম ব্যবস্থা ছিল, তাই তিনি থাকতে পেরেছিলেন, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই রোগ হওয়া মানে তার স্থায়িত্বই 5 বছরই, আয়ুটা তার 5 বছরই, তার থেকে বেশি হয় না। এর না আছে কোনো প্রপার চিকিৎসা, না আছে কোনো ফিজিওথেরাপি, না কিছু নেই, কোনো ওষুধও নেই, কিচ্ছু নেই। মানে জাস্ট অপেক্ষা করতে হবে, জাস্ট অপেক্ষা আর করতে দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে, এটাকে আমাকে দেখতে হবে। এই অসুখটা এক্স্যাক্টলি কি আমি একবার সবাইকে দেখাই। মোটর নিউরন ডিজিজ একটি শব্দ যা স্নায়ু ডিজেনারেটিভ ডিসঅর্ডারের একটি গ্রুপকে অন্তর্ভুক্ত করে, যা বিশেষভাবে মোটর নিউরনকে লক্ষ্য করে। এই মোটর নিউরনগুলি মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত প্রেরণের জন্য দায়ী, যা আমাদের শারীরিক ক্রিয়াকলাপগুলিকে সরাতে এবং নিয়ন্ত্রণ করতে দেয়। যখন এই নিউরনগুলি ক্ষয়ে প্রাপ্ত হয় তখন মস্তিষ্ক এবং পেশিগুলির মধ্যে যোগাযোগ ভেঙে যায়, যার ফলে পেশি দুর্বলতা, অ্যাট্রফি এবং বিভিন্ন শারীরিক ও কার্যকরী বৈকল্য দেখা যায়। স্নায়ু ডিজেনারেশন হয়, মানে এটাতে শুধু ওনার মস্তিষ্কটাই ঠিক থাকবে, বাদবাকি আস্তে আস্তে পুরো শরীর আপনার প্যারালাইজড হয়ে যাবে। মানে সেটা হচ্ছে, প্রথমত আমার স্বামীর পা থেকে শুরু হয়েছিল, এখন যেমন হাতটাও একদম অকেজো হয়ে গেছে, এরপরে কথা বলাটাও বন্ধ হয়ে যাবে। তোমার মেয়ে এসছে? হ্যাঁ, আমার মেয়ে আর আমার মা এসছে। ওকে, নমস্কার। তোমার নাম কি? সৃজা সমাদ্দার। ওরে বাবা, পাকু বুড়ি, বসো। সো আর আলাদা করে জিজ্ঞাসা করার নেই যে আজকে 1 লাখ টাকা পেলে তুমি কোন কাজে লাগাবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে ধরতে থাকো, ধরতে থাকো। যদি ছেড়ে যেতে অনেক টাকা উঠছে, ধরো। দূরে কত কথা, ওই কনুইয়ের কাছে আটকে আছে টাকাগুলো, ধরে নাও, ধরে নাও। ভালো করে ধর। আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ, আর আমি জানি জানি ওপর থেকে পড়ছে। হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান। 500 ধরো 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 মা ধরো। আর এভাবে ওপর থেকে পড়ছে, ধরো চাঁদর ধরো 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 যা। ও 500, 700, 3520, 40, 60, 70, 3570। শুভশ্রী, অনেক রকম কাজ করো বললে, তো এত কিছু সামলাও কিভাবে? প্রথমে আমি একটা প্রাইভেট জব করতাম, তো মেয়ে ছোট ছিল তখন 8 মাস, তো ওর জন্য আমার জবটা করা, সেখানে ওরই সমস্যা হচ্ছে, ওর একটা টেনশন ভিতর দিয়ে, 8 মাসের একটা বাচ্চা, ও ভাবে ঘুম থেকে উঠেই ভাবে মা চলে যাচ্ছে, আর সেই সূর্য ডোবার পরে আসছে, তো সেই টেনশনে ও শরীর খারাপ করছিল, তার জন্য আমি ওটা করে ছেড়ে বুঝলে 8 মাস বয়সে এই কারণে টেনশন হচ্ছে? ও ঘুমাতো না, ও ভাবে আমি ঘুমালেই মা চলে যাবে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছিল, প্রায় ওর শরীর খারাপ করতো তখন, সেই সময়। তখন আমি ওই কাজটা অফ করে দিয়ে ম্যাশিং আনি বাড়িতে, তো ম্যাশিং করি, সেলাই মেশিন। তারপর ম্যাশিংটা করতাম, তো ওতে আমার হচ্ছিল না, মেয়ে যেহেতু বড় হচ্ছে, আমার খরচাটা বাড়ছে একটু একটু করে। তারপর আমি মিউনিসিপ্যালিটিতে জানাই, মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ থাকলে তখন আমাকে ওখান থেকে বলা হয় যে
যদি কাজ হয় ডাকা হবে। তারপর যে ডেঙ্গুর সার্ভেটা হয় 4 মাসের ডেঙ্গু সার্ভে তখন হয়, তোমায় ডেকে হ্যাঁ পাঠালেন তখন ওখান ওনারা। থেকে আমাকে ডেকে পাঠায়, ফোন করে, বলে তুমি এসে ট্রেনিংটা নিয়ে করো। তারপর আমি সন্ধ্যেবেলা 6:30 থেকে 10টা অবধি একটা কালেকশন করি, যেমন সমবায় সমিতি হয় বাজারে, দোকানে বই থাকে এক একটা, অনেকে 100 টাকা 50 টাকার বই করে, তো ওইগুলো কালেকশন করে যে আমাদের সমবায় সমিতির হেড তাকে গিয়ে বুঝিয়ে দিতে হয়, ওখান থেকে বাড়ি আসি। তোমার হাজবেন্ড কি করেন? রেডিমেড লাইনে সায়া কাটিং করে। সায়া কাটিং এর কাজ করেন। উনি কখন বেরোন? ও ভোরবেলা বেরিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা নিয়ে আমি মেয়েকে নিয়ে একটু সেপারেশনে থাকতে চাই, বাড়িতে একটু সমস্যা আছে তাই। মানে সারাদিন বাড়িতে থাকি না, তারপর যখন রাত্রিরে আসা হয়, রাত্রির 1:30 2টো অবধি বাড়িতে ঝামেলা চলে। কেন? মেয়েকে নিয়ে আমাকে প্রায় বের করে দেওয়া হয়। কেন? আমি বাইরে কাজে যাচ্ছি তাই। এটা সমস্যা যে আমি বাইরে কাজে যাচ্ছি, কিন্তু বাইরে কাজে না গেলে সংসার আর মেয়ে কোথা দিয়ে চলবে সেটা কেউ দেখে না। সবাই বলে যে ঝামেলা হচ্ছে, এটা অফ করে দে তাহলে, কিন্তু আমি যদি অফ করে দিই তাহলে মেয়ের পড়াশোনাটা অফ হয়ে যাবে। যেহেতু ওটা দিয়ে আমার টাকাটা দিয়ে আমি তো আমার ইয়েতে খরচ করি না, মেয়ের পড়াশোনা সংসারের অর্ধেকটার বেশি দায়িত্বটা আমার। যেহেতু পিছনে ব্যাকে স্যাপেট নেই, তো এখানে রাত্রি 1:30 2টোর সময় ধরে আমাকে আর মেয়েকে বলে বেরিয়ে যা। কেউই হয়তো দেখেনি যে মা বাবা রাত্রিবেলা অবধি ঝামেলা করছে, কিন্তু আমার মেয়ে দেখে ভয়তে ঘুমায় না, কাঁদে। এমনও দিন গেছে মেয়ে আমাকে ধরে কাজ যায়, বলছে ও মা চলো না যাই। ও তো জানেন আমরা বাইরে কোথায় যাব, ওর তো সেই বুদ্ধিটা হয়নি যে বাইরে গিয়ে বাইরের জগৎটা সেরকম না। যার পিছনে বাবা মার ব্যাকিং নেই তার সেরকম কোনো সাপোর্ট নেই। বাবা মার ব্যাকিং নেই কেন? নিজের পছন্দে বিয়ে করেছি তাই সেই সাপোর্টটা পাই না। মেয়ে যখন রাত্রিবেলা ভয়তে খায় না, বমি করে দেয়, যখন ওর বাবা ঝগড়াটা শুরু করে তখন ও বুঝতে পারে, ও যেহেতু ছোটবেলা যেটা দেখছে না, ও রাত্রিবেলা প্রায় দিন না খেয়ে বমি করে দেয়। তার মানে ওর এই ট্রমাটা অনেক ছোট বয়স থেকে আছে। তুমি যে বলছিলে তুমি ওর ছোটবেলায় কাজে গেলেও ভয় পেত, ওই সময় থেকেই ওর ট্রমা আছে কোনো কারণে। মেয়েকে নিয়ে এসছো? ওর নাম কি? সিনথিয়া দাস। সিনথিয়া। মাকে ভালোবাসো তাই না? মার সঙ্গেই থাকতে চাও? হ্যাঁ। কিছু বলার নেই, সম্মান আগে, আর অবশ্যই শিশুকে রক্ষা করতেই হবে। তো 1 লাখ টাকা পেলে তুমি সেপারেটলি একটা কোনো জায়গায় ভাড়া টাড়া নিয়ে বা যেমন করে হোক একটা আস্তানা করে সেখানে থাকতে চাও। চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলো। তোমার 1 মিনিট সময় শুভশ্রী, শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝে বিষম খেলে। ভালো করে খেলবা। ভালো করে খেলবা। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। ওকে, হাতটা পাতো, উপর থেকে পড়ছে। অনেক টাকা গেল, সব গেল। রিস্কেতে আছি বড় রিস্কে, নিচে যে টাকাগুলো আটকাচ্ছে ওগুলো ধরো, হাতটা খালি করো, হাতটা খালি করে নাও। কম করে মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে আসো। ভালো করে খেলো। ভালো লাগে নাচে আমার ওপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে ধরো। বলো তোমাকে দু একবার। ভালো খেলো, ভালো খেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো, ছাড়িও না। এই যা উপর থেকে পড়ছে, ধরো। $500, $700, $80, $90, 10 কম, 2990। এবার ডলি, তুমি বাচ্চাদের পড়াও বললে,
আরো কি কাজ করো বললে একটা যেন? নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং বলতে? আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। ওকে, নাইস। তো সারাদিন তোমার কাজেই যায়? সারাদিন দিদি আমি কাজ করতে ভালোবাসি এবং জীবনটাকে যুদ্ধের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটা আমার কাছে খুব একটা আদর্শ। কারণ ছোটোবেলা থেকেই জীবনটা অনেক কষ্ট থেকেই বড় হওয়া। ইচ্ছা ছিল স্কুল টিচার হব, কিন্তু বাবা অল্প বয়সে মারা যায়, যার কারণে এটা আমার হয়ে ওঠে না। দুর্ভাগ্যবশত 2021-এ আমার 4 স্টেজ কোলন ক্যান্সার ধরা পড়ে। যে এই সময়টা মানে আমার হাজব্যান্ড, আমার পাশে আমার মেয়ে, আমার বন্ধুরাও ছিল আমাকে নিয়ে। যেহেতু আমার বাবা মারা গেছে কোলন ক্যান্সারে, সেহেতু 1 বছরের মধ্যে এক্সপায়ার করে অপারেশন করার। এক্সপায়ার করার পর আমার হাজব্যান্ড এই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে বলছে আমি মুম্বাই নিয়ে যাব। নিজের যা ছিল সব কিছু ত্যাগ স্বীকার করে আমাকে মুম্বাই নিয়ে যায়। নেওয়ার পর ওখান থেকে ডাক্তার যখন কথা বলছিলেন, ওনার সঙ্গে বলছিলেন, তখন আমি বললাম যে ডাক্তারবাবু আপনি আমার সঙ্গে কথা বলুন, কারণ বাঁচার লড়াই মরার লড়াই সবটাই আমাকে করতে হবে, আমাকে জানতে হবে। তখন বলছেন যে দেখুন আপনাকে আমরা কিভাবে বলি, আপনার 35 ইয়ার্স ওল্ড, আপনাকে আমি এভাবে বলবো কি করে যে আপনি 6 মাস আপনার ভ্যালিডিটি। তখন আমি বললাম তাইলে এটা কি করতে হবে? বলছে সার্জারি করতে হবে। আমি বললাম আমি সার্জারি করব না, কারণ আমার বাবাকে আমি দেখেছি যে সার্জারি করার 1 বছরের মধ্যে উনি চলে গেছেন। তো আমি বললাম এই সার্জারি করব না, আমি কলকাতা চলে আসবো, ক্যান্সার হসপিটালে দেখাই। ওখানেও সেম কথা বলা হয়, সার্জারি করতে হবে। সার্জারি করতে হবে এবং পেটের দিকে একটা ব্যাগ বসানো থাকবে, এটা কন্টিনিউ থাকবে। তারপরে কি হবে এটা ওনারা আমার সঙ্গে ক্লিয়ার করে বললেন না। তখন ট্রিটমেন্ট চলছিল, একটা সময় থেমে গেলাম, কারণ ক্যান্সার এমন একটা মারণ রোগ, টাকা ছাড়া কোনোদিন বেঁচে থাকা কারোর পক্ষে পসিবল নয়। তা আমরা বন্ধ করি 2022-এর আপনার মে জুনে বন্ধ করে আমি কাজ করতে শুরু করি। কারণ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হসপিটাল বাড়ি করতে গিয়ে আমার যে আয়ের পথটা সেটাও বন্ধ হয়ে গেছে। আমার সন্তান এত ছোট, তখন থেকে ও নিজে চেষ্টা করে নিজের কিছু খরচ মেটানোর জন্য। ও গান করে এবং 2 বাচ্চাকে গান শেখায়, শিখিয়ে নিজের কিছুটা জিনিস যেটা না হলে এই বয়সে যতটা সম্ভব আর কি ও করে, এবং আমার সামনেই টোটো চালায়। 2024-এর এপ্রিল মে মাসে আমার আবার ব্রেইন, লাং, বোন এবং লিভার ধরা পড়ে। মানে ব্রেইন ক্যান্সার, লাং ক্যান্সার, বোনস ক্যান্সার এবং লিভারে একটু এফেক্টেড, যেটাকে 4 স্টেজ বলেই ঘোষণা করেন ওনারা। তখন নিজের যে মাথা গোজার ঠাইটা ছিল সেটা আমার স্বামী ওই মুহূর্তে ইনস্ট্যান্ট বিক্রি করে। বিক্রি করে 2024, 2025 করার পর আমার একটা মেশিন বসানো হয়, কেমোথেরাপির, যেন কেমো পোর্ট বলা হয় এটাকে। কারণ আমার যে কেমোটা চলতো 48 ঘন্টা কেমোর মেডিসিন এক্সট্রা, আর স্যালাইন ফ্যালাইন অনেক কিছু লাগে, 62 ঘন্টা টানা চলে। এতে আমার পুরো নার্ভ পুরে ফোসকা পড়ে যাচ্ছে। তখন ডাক্তার বললেন যে আপনাকে এটা বসাতে হবে, নয়তো কেমো দেওয়া সম্ভব হবে না। যদি আপনার কখনো জ্বর, সর্দি, কাশি হয়, ডায়রিয়া হয়, আপনাকে যে স্যালাইন দিয়ে কোনো রকমভাবে কিছু করা যাবে এটা সম্ভব হবে না। তো মেশিনটা বসাতে গেলে 1,10,000 টাকা লাগবে। আমি অনেক কষ্ট, অনেক কিছু করে আমার স্বামী আমার পাশে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য কিছু নিয়ে এটা বসানো হয়। হওয়ার পর দেখা গেল যে মাসে আমার 75,000 টাকা শুধু কেমোর খরচ দিতে হবে। আমি গত নভেম্বরের 17 তারিখের পর কেমো বন্ধ রাখি। কেন? একটা ক্যান্সারের পেশেন্ট বাঁচতে গেলে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়ার একটা রেস্ট্রিকশন থাকে। আপনি মেডিসিনটা নেবেন কী করে? নেওয়ার জন্য তো খাওয়াটা সঠিক লাগবে। আমার স্বামী আমাকে নিয়ে হসপিটাল দৌড়াবে না খাওয়ার জোগাড় করবে। এখন মেডিকেলের আন্ডারে আমি যাই, যেখানে একটা বেডে 2 জন বসে থেকে কেমো নিতে হয়।
তবে আমি জীবনে এমনভাবেই নিজের মানসিকভাবে প্রস্তুত যে আমি কিন্তু হারবো না। দিনের শেষ বিন্দু রক্তবিন্দু পর্যন্ত আমি জিতবো এবং আমি লড়াই করেই জিতবো। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? আমার হাজব্যান্ড এসছে, আমার মেয়ে এসছে, আমার 2 বান্ধবী এসছে। ও তোমার মেয়ে? হ্যাঁ। ওকে, কি সুইট। তোমার নাম কি? পৃথা চক্রবর্তী। তুমি এখন কি পড়ছো? আমি এমএসসি সাইকোলজি পড়ছি। ও নাইস। তো 1 লাখ টাকা পেলে তোমার ক্যান্সারের হ্যাঁ, চিকিৎসাটা আমার চালাবে। স্বামীর হাতেই দিয়ে, যে সব কিছু শেষ করে দিয়ে আমার পাশে এইভাবে রয়েছে। মেয়ে পড়াশোনা এমএসসি করতে চায়নি। আমি বললাম, বাবা তোমার মাথা গোজার ঠাঁই নেই, তোমার মা বাবাকে দেখার কেউ নেই, তুমি এমএসসি করবে এবং সেটা দিয়ে শূন্যতা থেকে পূর্ণতা তুমি ফিরিয়ে আনবে। হ্যাঁ। এটা আমার দৃঢ় বিশ্বাস। ওর তুমি নিজের পারবে। ভবিষ্যৎ তৈরি করতে হবে, তোমাদের জন্য কিছু যদি সাপোর্ট লাগে সেটা যাতে ও দিতে পারে। হ্যাঁ, শি লুকস ভেরি সিনসিয়ার, সো সেটাও পারবে। ও নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। স্মার্ট গার্ল। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। ডলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণা। বলছে যা পারবে ধরো। এখানে সেখানে বানবাসী, ভেরি গুড, ভেরি গুড। দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই না জেহাল, একলা হ্যাঁ, ধরে নাও। করেছে না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। 200 টাকা আটকে আছে, ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নাও। উপর থেকে পড়ছে। 500, 1000, 3720, 40, 3740। এবার শম্পার কাছে আসি। এখন জব খুঁজছো বললে, ওয়্যার হাউসে কাজ পেলে সুবিধা হয়। তোমার বাড়িতে কে কে আছেন শম্পা? বাড়িতে আছে মা, বাবা, আমি, দিদির বিয়ে হয়ে গেছে। দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাবা কি করেন? বাবা এখন আপাতত কিছু করছে না, তার কারণ হচ্ছে বাবার অপারেশন হয়েছে, ওর জন্য বাবা ভারী কোনো কাজ করতে পারে না। এবং তার আগে হচ্ছে আমাদের উত্তরপাড়া স্টেশনে একটা দোকান ছিল, মানে লজেন্স ফজেন্সের। এবার ওই সরকার থেকে দোকান দেওয়াতে ওই দোকানগুলো উঠে যেতে হয়েছে, মানে যত হকারের যত লাইন সব কিছু বন্ধ হয়ে গেছে, তো তার জন্য ওটা বন্ধ। মানে তো বাবা দোকান পাননি? পেয়েছে, এবার মানে কিনতে হবে। এবার ওইটা সম্ভব না আর কি কেনাটা। তোমার মা কি করেন? মা আয়ার কাজ করে। ওকে, বাড়িতে মানে অন্য গৃহস্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি হায়ার সেকেন্ডারি অবধি পড়াশোনা করেছো। এই তারপর মাঝখানের সময়টা কি করলে? আর পড়াশোনা না না, হায়ার সেকেন্ডারির পর আমি কলেজেও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু বাবার করোনা হয়ে গেছিলো, তো ওর জন্য বন্ধ করে রেখেছিলাম। তারপর আমি আস্তে আস্তে নিজে কাজ খুঁজতাম, ক্যাফেতে কাজ করেছি, কিন্তু ওইখানে আবার একটা স্যালারি নিয়ে প্রবলেম ছিল, ওর জন্য মানে ছেড়ে দিয়েছিলাম। কেন, কি প্রবলেম? প্রবলেম ছিল এটা যে আমাকে প্রথমত বলেছিল যে 6000 টাকা দেবে, আমি ওটাতেই রাজি হয়ে গেছিলাম। কিন্তু তারপর যখন কাজে যাচ্ছি, যখন প্রথম মাস গেল, তখন বলল সব কিছু শিখে নিলে তারপরে 6000 টাকা তখন পাবে। কিন্তু তখন আমি তার সাথে কথা বলেছিলাম, বলেছিল যে স্টার্টিং থেকে আমাকে 6000 দেবে, কাজ শিখলে সেটা আরও বাড়বে। কিন্তু যখন মাসটা গেল তখন বলল যে সব কিছু শিখবে তারপর, কিন্তু আমি অলরেডি শিখে গেছিলাম। 2-3জন স্টাফই ছিল, তারা সবাই মিলে পুরো 2টো আউটলেট ছিল, 2টো আউটলেটই আমরাই সামলাতাম। ওকে। তারপরে এরকম হতো যে যখন
পরের মাস থেকে যখন মায়না যখন আসতো তখন 3 কি 3.5 এরকম মায়না দিত। হ্যাঁ, তার রিজনটা এটা ছিল যে বলতো যে টাইমে কাজে আসতেন না, তাই মায়নাটা কাটা হতো। কিন্তু আধা ঘন্টা লেট হতো, আমি নিজেও বলছি লেট হতো, কারণ বাবা অসুস্থ ছিল, মা 9টা দিয়ে মায়ের আয়ের কাজ থাকে, এবার ঘর দোর সামলে যেতে হতো, ওর জন্য লেট হতো। কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে কথাও শোনাতো, প্লাস আবার মাস শেষে মায়নাটাও কেটে দিত। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে শম্পা? ইচ্ছা আছে যদি পাই তো তাহলে বাবার সাথে একটা দোকান খোলার। ও, কিসের দোকান? চায়েরই দোকান ইচ্ছা আছে। ওই প্ল্যাটফর্মেই দোকান না 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 কিনবে? না না না, মানে কেনা না, ভাড়ার। ও ভাড়ায় নেবে। দেখা যাক কার জন্য আছে আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। ভালো করে হাতটা ঢুকিয়ে নাও, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে, ভালো করে ধর ধর তলা দিয়ে, হ্যাঁ একদম, হ্যাঁ ব্যাস। আমি কে কোথায়, বড়গুলো আরো একটু বেশি বড়গুলো বলছেন। আঁকছি সারা একসঙ্গে ধরো অনেক ধরো। দিনা থামে রাত যদি না শেষ হয়, তুমি নীলচে কোন ভালো করে পড়ে যাচ্ছি যেন তোমার। ওরে বাবারে, ধরো একসঙ্গে অনেকগুলো ধরো একসঙ্গে গুড। কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ধর বস। আরো একটু বেশি থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি করবে একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে কাপাত করে অনেকগুলো ধরে নাও গেল যা। 500 90 710 3710, ডলির থেকে 30 টাকা কম। কাছাকাছি সবাই আছো, সুতরাং এর পরের রাউন্ডটা দারুণ জমবে। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীরা। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীরা। একসাথে ওহো, মানে এদের সবাইকে দেখে, এদের জীবন সংগ্রামের কথা শুনে না, তোমাদেরকে আজকে আমার স্যালুট করতে ইচ্ছে করছে। তবে আমার জীবনেও আছে, মানে একটু সংগ্রাম, তুচ্ছ সংগ্রাম যাকে বলে আর কি। স্কুল জীবন থেকে শুরু করেছি, জানো কি হচ্ছে, একবার সেই পরীক্ষা হচ্ছে, তো মানে খুবই কঠিন পরীক্ষা আর খুবই কঠিন দিদিমণি, বাপরে বাপ। যে পড়াশোনা করে না তার জন্য পরীক্ষা কঠিনই হয়। কোনো ঘাটটাকে একটু এদিক ওদিক কিচ্ছু করতে দিচ্ছে না। আচ্ছা, তো সবার কোল থেকে, এদিক থেকে ওদিক থেকে সব কিছু হল কালেকশন, মানে সব নিয়ে নিচ্ছে কেড়ে কুড়ে। আচ্ছা, হ্যাঁ, বাংলায় যেটাকে চোতা বলে, তো সেগুলো ধরা পড়ছে। তো আমারও কোলে একখান ছিল, সেটা দিদি আসলো, এসে আমার কোল থেকে তুলে নিল, তুলে দেখলো, দেখে আবার আমার কোলে ফেলে দিল। সবাই তো অবাক, এ কি দিদিমণি, মানে সবার জুতা নিয়ে নিল আর আমারটা নিল না। দিদিমণিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন ওর জুতা ফেরত দিয়ে দিলেন? তখন দিদিমণি বলল, যে ভৌত বিজ্ঞানের দিন জীবন বিজ্ঞানের জুতা নিয়ে আসে, তার থেকে আমি কি নেব। তাহলে ভাবো কতটা সংগ্রাম করে আমি আজকে এইখানে এসেছি। অন্য লেভেলেরই সংগ্রাম।
ওই থেকে যে দেয়া নেয়ার খেলা শুরু হয়েছে না, এখনো চলছে। এবং চলবে। হ্যাঁ। আজকে ওরা কেউ কিচ্ছু আনেনি, ওদের কিছু দেওয়ার নেই তোকে। না আমরা দেব, ধন্যবাদ দেব আচ্ছা, দেবে, তোমাকে। দেবে। আমরাও দেব। কি দেবে তোমরা? আমি ধন্যবাদ। দোকান খুললে তোমাকে দিয়ে উদ্বোধন করাবো, যদি হয় তো। হ্যাঁ, আমার পাড়ায় এত ফ্যান, সবার ভালোবাসা ওকে দেবো। আর তুমি আমাকে ক্লু দেবে, আর আমি তার বদলে দেব প্রচুর আদর ভালোবাসা। ও যাচ্ছি, আমি যাচ্ছি, খেলাটা শুরু করতে হবে তো। কোথায় যাবো গো? শুভশ্রীর কাছে। আমার কাছে। শুভশ্রী চলো। ওকে, শুরু করি খেলা গানের। সবাই নিয়ম জানো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হতে পারি গল্প তুমি কাছে টানলে। বলো। শুধু তোমারই জন্য। আচ্ছা, তোমার উত্তর লক করলাম। কেউ চ্যালেঞ্জ করছে শম্পার উত্তর? ঠিক, না, একদম ঠিক। ঠিক। মমিতা ঠিক, ডলি ঠিক উত্তর। ও, তাহলে আর অন্য হিন্ট শোনাচ্ছি না, গানটা শোনাই। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। নাইস। 1500 টাকা পেয়ে গেল শম্পা। শম্পার স্কোর 5210। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো মমিতা। ডুব দে রে মন কালি বলে। লক করবো উত্তর? হ্যাঁ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবে মৌমিতাকে? সেকেন্ড হিন্ট খুলবো, দেখো। ও কালী ঠাকুর। মিলে গেছে। ও নাইস। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করবে না? ওকে, শুনে নি গানটা। হয়ে গেছে, হাততালি। নাইস। মৌমিতা পেয়ে গেছে 1500 টাকা। 5070 মৌমিতার স্কোর। তোমরা যেহেতু কাছাকাছি আছো, একটা করে উত্তর যে দেবে সেই একটু করে এগিয়ে যাবে এবং খুব কাছাকাছি। সুতরাং এক্ষুনি বোঝা যাচ্ছে না আজকে হাইয়েস্ট স্কোরার কে হবে, বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলবে। 3টে গান এখনো চেনা বাকি আছে, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চলো, গানের রাউন্ডের মাঝপথে আছি। 3 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য, হাত বাজারে, শুনবো। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা। বলো শম্পা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আচ্ছা, লক করি তোমার উত্তর। শম্পার উত্তর লক করলাম। কেউ চ্যালেঞ্জ করবে না? ডলি চ্যালেঞ্জ করবে না? শুভশ্রী? হ্যাঁ, ওটাই। ওটাই? আচ্ছা, শুনি দেখি শম্পার উত্তর ঠিক হলো কিনা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাংপার হইতে ছয়ানা, বিরাইতে ছয়ানা, গাংপার হইতে ছয়ানা, বিরাইতে ছয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন।
শম্পা আবার 1500 টাকা পেয়ে গেছে। 6710 শম্পার স্কোর, লিডিং। চলো 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো। জাদু তেরা নজর, খুশবু, এই গানটাই হবে। জাদু তেরি নজর, খুশবু তেরা বদন, বদন। এই গানটা। হ্যাঁ, এই গানটা।